আমি বলেছি 2014 পর থেকে, আফটার 2014 যখন একতরফা একটা ইলেকশন হয়ে গেল, এরপর থেকে জামাত শিবিরকে আমরা প্রকৃতপক্ষে আমরা ভিজিবল তাদেরকে দেখিনি। সেখানে আমাদের পাশে থাকা তো দূরের কথা। খুব উনি যে কথাগুলো বলেছেন যে আমরা কেউ যাইনি, এটা খুবই একটা মানে এটাকে বলা হয় বাংলায় যদি প্রবাদ বলে যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, ব্যাপারটা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। 2014 সালে যখন ম্যাডামের যখন বাসার সামনে বালুর ট্রাকটা দেওয়া হয়, তখন বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী, আপনি তো জানেন ঠিক ওই সময়টাতে আমাদের 2015-তে আমাদের সালাউদ্দিন সাহেবকে গুম করা হয়েছে। প্রত্যেকটা মানে টপ টু বটম কাউকে কিন্তু তারা বাইরে রাখেনি, সবাই কিন্তু জেলে গিয়েছে। আপনি আমার মনে আছে 2013 সালে যেদিন মার্চ ফর ডেমোক্রেসিটা হয়, সেদিন প্রেস ক্লাব থেকে মেজর হাফিজ সাহেব যখন শেষ পর্যন্ত উনি মুখপাত্র হয়েছিলেন, উনি তখন ভাইস প্রেসিডেন্ট, যদিও মানে আর কেউ নেই, সবাইকে নিয়ে গিয়েছে, তখন উনি মুখপাত্র হয়েছিলেন। ওনাকেও সেদিন আপনার ডিসেম্বর মুক্তিযুদ্ধের মাস, উনি মুক্তিযুদ্ধ আছেন, তো উনি একটা কোর্টও করেছেন, সেটা কোর্ট করা উচিত যে মুক্তিযুদ্ধের মাস আমাকে তোমরা এভাবে নিয়ে যাচ্ছ, একজন মুক্তিযোদ্ধাকে অপমান করছো। সো সেদিন আমিও ওখানে ছিলাম, প্রেস ক্লাবে ছিলাম। তো বিএনপির প্রত্যেকটা নেতাকে কিন্তু কারাবরণ করতে হয়েছে। আমি কিন্তু এই জায়গাটাতে কি বলেছি, আমি বলেছি যে এখানে ঢাহা মিথ্যা বা মানে দুর্বৃত্ত কথা এরকম কিছু নাই, একদম স্পষ্ট ভাষা যে একজন ছাত্র শিবির, সে যদি হলে থেকে ছাত্রলীগের ছত্রছায়া, তার পারিবারিক কারণে হোক, সামাজিক আর্থিক যে কোনো কারণে হোক, সে যদি সেটা আশ্রয় নিয়ে থাকে, সেই আশ্রয় নেওয়ার একটা ধরন আছে। আপনি যদি রায়ানুদ্দিনের কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে, সেখানে তিনি বলেছেন যে একটা একটা শিবির ধরে ধরে জবাই কর, উনি আবার শিবির। সো এই যে আমি একটা উদাহরণ দিই, মানে আমি নামটা বলছি না এখানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলাম আজম সাইদি বাংলার ইহুদি, এই স্লোগানটা 2013 সালে ইনিশিয়েট করা হয়। যিনি এই স্লোগানটা ইনিশিয়েট করেছেন তিনি শেখ মুজিবুর রহমান হলের অ্যাক্টিভলি ছাত্রলীগ করতেন, এবং পরবর্তীতে আমরা দেখলাম সেই ভদ্রলোক পরবর্তীতে ছাত্র শিবিরের একজন গুরুত্বপূর্ণ পদে থেকে তাকে আইডেন্টিফাই করে পরবর্তীতে তাকে হল থেকে বের করা হয়। সো এইভাবে থাকা আর একটা হচ্ছে আশ্রয় নেওয়া, রিফিউজ মানে হিসেবে থাকা, এইটা একেবারে ডিফারেন্ট একটা ইস্যু। নিপীড়কের ভূমিকায় থাকা এবং সাইলেন্টলি থাকা, এর মাঝখানে পার্থক্য আছে। আমি ওনার একটা কথার সাথে একমত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির একটা ডিমেনশন আছে, সেটা হচ্ছে যে এখানে প্রত্যেকে এসে প্রথমে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এসে থাকা খাওয়ার একটা ব্যাপার থাকে, ফলে সে আশ্রয় নেয়। আমিও নিয়েছি, অস্বীকার করছি না তো, কিন্তু আমাকে তো আপনি কখনো দেখাতে পারবেন না আমি মধুর ক্যান্টিনে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছি, আমাকে দেখাতে পারবেন না আপনি। আমি কৌশলে থেকেছি, 1-2 বছর থেকেছি, থাকার পরে যখন বের করে দিয়েছে আমাকে রাতভর পিটিয়ে বের করে দিয়েছে। আমি ছাত্রদল প্রোগ্রাম করতাম ফার্স্ট ইয়ার থেকে। তো এটা আমি বলেছি যে এত কিছুর পরে যেহেতু এমন একটা স্বৈরতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থা ছিল, সেখানে সবার পক্ষেই যে যার মতো করে ছিল, কিন্তু আফটার রেভলিউশন বা আফটার অভ্যুত্থান, আপরাইজিং, যেই জায়গাটা তৈরি হয়েছিল, সব কিছু ভুলে একটা নতুন জায়গার দিকে এগিয়ে নিয়ে যাও, কিন্তু সেই জায়গাতে আবার কেন মার্জিন লাইনটা তৈরি করা হয়েছে? এই তিক্ততাগুলো কিন্তু এই কারণেই এসেছে। আপনি একটা হচ্ছে আপনি যে উনি যেটা বলেছেন যে ছাত্রলীগের পদে থেকে ছাত্র শিবির করেছে আর ছাত্রলীগের পদে থেকে ছাত্রদল করেছে, এরকম একটা এক্সাম্পল উনি আমাকে দেখান। ছাত্রলীগের পদে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সর্বশেষ কমিটিতে 7 জনকে তথ্য গোপন করার দায়ে কিন্তু বহিষ্কারও করা হয়েছে, ঠিক আছে? কিন্তু ছাত্র শিবিরকে এই ধরনের ঘটনা ঘটেছে? ছাত্র শিবিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেক্রেটারি ছিলেন ফরহাদ, এখন ডাকসুর যে জিএস, তার এগেনস্টে তো আপনার কি অনুষদ যেন, এটা ভুলে গেলাম, ওই অনুষদের সে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিল, ব্যবসা শিক্ষক, সেটার ব্যাপারে তো কোনো প্রতিকার নেওয়া হয়নি।